নমস্কার, আমি অর্পিতা দাস আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার উজ্জ্বল আচার্য। আজকে আমরা শুনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে যে আমাদের গর্ভাবস্থায় জন্ডিস হলে কি হতে পারে এবং কেন, মানে এই গর্ভাবস্থায় জন্ডিসটা আসলে কি ডাক্তারবাবু? হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় জন্ডিস। আসলে আমাদের যে রক্তে বিলিরুবিনের মাত্রা সেটা কিন্তু 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার। কোনো কারণে যদি এই বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং তার সঙ্গে দেহের ত্বক, তারপরে চোখের স্ক্লেরা, কনজাংক্টিভা বা মিউকাস মেমব্রেন যদি হলুদ আকার ধারণ করে বা তার বর্ণ যদি হলুদ হয়, তখন কিন্তু আমরা বলবো গর্ভাবস্থায় জন্ডিস। আমরা শুনে নিলাম গর্ভাবস্থায় জন্ডিসটা আসলে কি। এখন আমরা শুনে নেব গর্ভাবস্থায় জন্ডিসের কারণ কি, মানে কেন হয় এই জন্ডিস। আচ্ছা, পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি 1000 জন গর্ভবতী মহিলার মধ্যে 4 জন কিন্তু গর্ভাবস্থায় জন্ডিসে ভুগে থাকেন। কাজে এর কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে কিছু কিছু কারণ কিন্তু রয়েছে সরাসরি গর্ভাবস্থার সঙ্গে যুক্ত, আবার কিছু আছে গর্ভাবস্থার সঙ্গে সম্পর্কিত নয়। যেমন ভাইরাল হেপাটাইটিস, এটা কিন্তু গর্ভাবস্থার সঙ্গে সম্পর্কিত নয়। ভাইরাল হেপাটাইটিস এ থেকে ই পর্যন্ত, এ টু ই এবং জি, এছাড়া ইন্ট্রা হেপাটিক কোলেস্টাসিস, প্রিএক্লাম্পসিয়া, হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম, হেল্প সিনড্রোম এবং গলস্টোন, এগুলো কিন্তু গর্ভাবস্থার সঙ্গে সম্পর্কিত। এইগুলো আমাদের গর্ভাবস্থায় জন্ডিসের মূল কারণ। আচ্ছা ডাক্তারবাবু, উপসর্গগুলো যদি আমি জানতে চাই যে উপসর্গ কি কি দেখা যেতে পারে? গর্ভাবস্থায় জন্ডিসের উপসর্গ বলতে যেটা প্রথমে যেটা থাকবে একটা গা গুলোনো ভাব, বমি বমি ভাব বা বমি, তার সঙ্গে খাদ্যে অনীহা থাকবে, ওজন কমে যায় অনেকের, তার সঙ্গে যেটা হয় গায়ের যে চামড়া বা ত্বক সেটা হলুদ হয়ে যায়, সঙ্গে চোখ, তার স্ক্লেরা, কনজাংক্টিভা হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, এছাড়া সারা গা কিন্তু চুলকোতে পারে, একটা ক্লান্তি, অবসাদ ভাব সকলের কিন্তু পরিলক্ষিত হয় গর্ভাবস্থায় জন্ডিস। আমরা ডাক্তারবাবুর থেকে শুনলাম যে জন্ডিসটা আসলে কি, মানে গর্ভাবস্থায় জন্ডিসটা আসলে কি, এটা কি করে হয়। এখন আমরা শুনে নেব যে রোগটা নির্ণয় কি করে করা যেতে পারে। ডাক্তারবাবুরা যেটা করেন তার রোগীর উপসর্গ লক্ষণ দেখেন, এর সঙ্গে কিছু রক্ত পরীক্ষা, যেমন মূলত সিবিসি, তারপরে লিভার ফাংশন টেস্ট, প্লেটলেট কাউন্ট এবং ইউরিন টেস্ট করে তার মধ্যে বাইল পিগমেন্ট, অ্যালবুমিন, সুগার এসব আছে কিনা দেখেন। সিরাম ভাইরাল মার্কারগুলোকে নির্ণয় করতে হয়। অনেকের ক্ষেত্রে ইউএসজি করার কিন্তু প্রয়োজন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সিটি এমআরআই করেও কিন্তু রোগ নির্ণয় করতে হয়। আচ্ছা ডাক্তারবাবু, এই রোগের চিকিৎসা কি? গর্ভাবস্থায় জন্ডিসের চিকিৎসা মূলত বিশ্রাম, অর্থাৎ রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলতে হয় এবং যদি কারো ভাইরাল হেপাটাইটিস ধরা পড়ে তাকে কিন্তু একটা আলাদা, তাকে আইসোলেশন করে কিন্তু তার চিকিৎসা করা দরকার, অর্থাৎ আলাদা ঘরে রেখে তাকে চিকিৎসা করা দরকার। এছাড়া এই সময়ে তাকে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেতে দিতে হয়। যে কেউ যদি খেতে না পারে তাকে কিন্তু 10% গ্লুকোজ স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়। আবার ফলের রস, তারপর গ্লুকোজ ওয়াটার এই সময় খাওয়া দরকার। আর ডাক্তারবাবুরা যেটা করেন অনেক সময় আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড বা কোলেস্টেরামিন জাতীয় ওষুধ প্রয়োগ করেন এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রোগীকে ভর্তির প্রয়োজন হয়। আর রক্ত পরীক্ষা করে দেখতে হয় তার ক্যালসিয়ামের পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ, সুগারের পরিমাণ, এগুলো কিন্তু ডাক্তারবাবুরা নিয়মিত পরীক্ষা করতে থাকেন। আর সব থেকে যেটা প্রয়োজন, প্রসবের সময় যেটা হেপারোটক্সিক ড্রাগকে অ্যাভয়েড করতে হয়। ডাক্তারবাবুরা ভিটামিন কে ইনজেকশন প্রয়োগ করেন, অক্সিটোসিন ব্যবহার করেন এবং যেটা বললাম যে প্রয়োজন একজন হেপাটোলজিস্টের আন্ডারে থেকে চিকিৎসা করানো। গর্ভাবস্থায় জন্ডিস ঠিক কতটা বিপজ্জনক হতে পারে মা ও শিশুর জন্য? গর্ভাবস্থায় জন্ডিস কিন্তু মা এবং শিশুর ক্ষেত্রে বড় বিপদের কারণ হতে পারে। ধরুন মায়ের যেটা হয় এই সময় তো একটা সিজারের পরিমাণটা বেড়ে যায়, কারণ যারা জন্ডিসে ভোগেন তারা দেখা যাচ্ছে 37 থেকে 38 সপ্তাহের মধ্যে তাদের কিন্তু প্রসবের আমাদের চেষ্টা করতে হয় এবং এই সিজারিয়ান সেকশনের পরিমাণ বাড়ে। অনেক সময় কি হয়, মায়ের লিভার ফেলিওর হতে পারে কিডনির সমস্যা এবং প্রসবের আগে এবং প্রসবের পরে কিন্তু রক্তক্ষরণের একটা বড় সমস্যা হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে সময়ের আগে প্রসব হয়ে যায়, কম ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চার জন্ডিস হতে পারে, অনেক সময় গর্ভপাত হয়ে যেতে পারে এবং গর্ভস্থ অবস্থায় কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এইসব ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদের কিন্তু যেসব বাচ্চা জন্মগ্রহণ করে তাদের সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাজে গর্ভাবস্থায় জন্ডিসে কিন্তু যে মায়ের ক্ষেত্রে যেটা আমরা বললাম লিভার কিডনি ফেলিওর হয়ে কিন্তু মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং প্রচন্ড রক্তপাতের সম্ভাবনা থাকে। আর বাচ্চার ক্ষেত্রে কিন্তু যেটা বললাম কম ওজনের বাচ্চা, সময়ের
জন্মের আগে প্রসব, বাচ্চার জন্ডিস, বাচ্চার সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। আবার অনেক সময় জন্ডিসে দেখেছি মায়েরা কিন্তু একটা তার নানান রকম তাদের নিউরোলজিক্যাল সমস্যা বা স্নায়বিক সমস্যা দেখা দেয়। আমরা শুনে নিলাম গর্ভাবস্থায় জন্ডিসে কি করে মাকে সুস্থ থাকতে হবে, কি করে শিশুকে সুস্থ থাকতে হবে এবং তাদের কি কি মেনটেন করে চলতে হবে। এখন আমরা শুনবো যে গর্ভাবস্থায় জন্ডিসটা প্রতিরোধ করা কি করে যায়। গর্ভাবস্থায় জন্ডিস প্রতিরোধ করার কিন্তু উপায়গুলো আমাদের জানতে হবে। ধরুন হচ্ছে আমরা প্রথমত জানলাম যে গর্ভাবস্থার জন্ডিসের মূল কারণ কিন্তু ভাইরাল হেপাটাইটিস। কাজেই আমাদের যেটা করতে হবে যে বাইরের কোনো আঢাকা খাবার, দূষিত খাবার কিন্তু আমাদের খাওয়া যাবে না। পরিমিত বিশুদ্ধ জল পান করতে হবে, প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। যখন আমরা রক্ত পরীক্ষার জন্য রক্ত দেবো কিংবা রক্ত আমরা কাউকে দান করব, তখন কিন্তু দেখতে হবে যেন সেই সুচটা পরিশোধিত হয় বা বিশুদ্ধ হয়। এবং কোনো রকম তেল মশলাদার ভাজাভুজি খাবার কিন্তু এ সময় আমরা পরিহার করব। আর খাবারের আগে কিন্তু আমরা নিয়মিত সাবান দিয়ে হাত অবশ্যই ধুয়ে নেব। আর ডাক্তারবাবুর পরামর্শে ফলিক অ্যাসিড কিন্তু বড়ি আমাদের খেতে হবে এবং খাদ্য তালিকায় নিয়মিত ফল মূল সবুজ শাকসবজি আমাদের রাখতে হবে। সব থেকে যেটা বড় ব্যাপার যে নিয়মিত কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে, অর্থাৎ ডাক্তারবাবুর আন্ডারে থাকতে হবে এবং তার পরামর্শে কিন্তু যে সমস্ত ওষুধ আমাদের উনি প্রয়োগ করবেন সেগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আর নিয়মিত প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক কিছু জানতে পারলাম। এখন আমরা চলে যাব শেষ প্রশ্নের দিকে, যে গর্ভাবস্থায় জন্ডিস থাকলে আমরা কি খাবো আর কি খাবো না। হ্যাঁ, অনেক গর্ভবতী মহিলাই আমাদেরকে এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমাদের এই সময় কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয়। প্রথমে বলবো যে এই সময় কিন্তু সর্বপ্রথম যেটা হচ্ছে একটা বাইরের কোনো খাবার আমরা খাবো না এবং যে খাবারটা খাবো সেটা যেন টাটকা হয়। খাদ্য তালিকায় আমরা কিন্তু নিয়মিত ফলমূল এবং সবুজ শাকসবজি রাখবো। এই সময় পুষ্টিকর খাবার, সুষম খাবার খুব জরুরি। যেমন আমরা প্রতিদিন খাদ্য তালিকায় ফল রাখবো, তার মধ্যে যেমন আপেল, কমলালেবু, তরমুজ, সবজির মধ্যে পালং শাক, গাজর, বিট এগুলো আমরা রাখবো। ফলের রস, কমলালেবুর রস, মৌসম্বির রস, লেবুর রস আমরা নিয়মিত খাবো। আখের রস তো খুবই উপকারী, সেটা সকলেরই জানা। ভুট্টা, ওটস সহ অন্যান্য যে গোটা শস্য আছে সেগুলো আমরা কিন্তু এ সময় গ্রহণ করব। আর যেগুলো খাবো না তার মধ্যে হচ্ছে চর্বি জাতীয় খাবার, অ্যালকোহল, এগুলো একদমই আমরা পরিহার করব। অতিরিক্ত তেল মশলাদার খাবার, ভাজা ভুজি খাবো না। বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমরা খাবো না। অতিরিক্ত লবণ খাবো না। প্রসেসড ফুড, ফাস্ট ফুড, কাঁচা লবণ, রেড মিট, অতিরিক্ত প্রোটিন এই সময় কিন্তু আমরা এড়িয়ে চলবো। কাজেই এই গর্ভাবস্থায় জন্ডিস আমাদের তো আমরা কিভাবে প্রতিরোধ করবো আমরা জানতে পারলাম। সেই প্রতিরোধের উপায়গুলো আমাদের সকলের জানা দরকার। এবং যদি কোনো কারণে গর্ভাবস্থায় জন্ডিস যদি ধরা পড়ে তাহলে কিন্তু নিয়মিত ডাক্তারবাবুর পরামর্শ চললে মা এবং বাচ্চা কিন্তু সুস্থ থাকবেন এবং সেক্ষেত্রে গর্ভবতী মহিলা কিন্তু সুস্থ সন্তান জন্ম দেওয়া কিন্তু কোনো অসম্ভব ব্যাপার নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।